আসসালামু আলাইকুম সবাইকে। পাঠ করে শোনাচ্ছি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটি। আজ 10ম পর্ব। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফেলার হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চিনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। কালো দেখতে যে মিলন? পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যা কেন বলল? সত্যি বললেই পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে। মনে হচ্ছে ঘাপলা আছে, নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলে ঘাটে যাওয়ার ঘটনা তাকে ঘরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লোকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলেন। হেমলতা এক ঝাটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। হেমলতা অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগতো। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমারে ত্যাগ করব কি? আমি হেরে সাইরা দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তার নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসারে এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট। চাপা দীর্ঘশ্বাসটা গোপন রয়ে গেল। মোর্শেদের শরীরে পশম দাঁড়িয়ে গেল। এ খবরও হেমলতা জানে? এত কিছু কি করে হেমলতার চোখের কোণে এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি। বিয়ের 1 বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বারনারী। আরেকজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর হলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল। পদ্মজা হাতে দিল না। শেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেলল। শেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করল সে। ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে, তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল।
সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন, প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং তার আগে পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠিটা বাড়িয়ে দিল। পদ্মজার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খুল না। লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কি সব কথা পূর্ণা? আচ্ছা, মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসল। দুজনের মনোযোগ চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কি বলবো। আজ চলে যাব, ভাবতেই বুক তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এইটুকুও মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশির অনুভূতি হয়। শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই না বেগুন নিতে আসে। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলায় লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাত শ্রবণ করি। পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর আর শুনিনি। রাতে ঘুম আড়ি কেড়ে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছেন, তাও ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য। তবু সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি তিনি এতটুকু বিশ্বাস আছে, তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে। কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাবই দিয়ে দিয়েছে। আল্লাহ, আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না। পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা শুনল না। সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দেবে না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না 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 না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠি ভাঁজ করে বালিশের তলায় রাখল। ভয়ে বুক টুকবুক কাঁপছে।